দেখো, আমরা যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাটা দেখছি, সেই রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু আজকেই গড়ে ওঠেনি। মানে টুপ করে আকাশ থেকে পড়ে যায়নি। দীর্ঘদিন ধরে বিবর্তন হতে হতে এক একটি বিষয় আলোচনার মধ্য দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থাটি গড়ে উঠেছে। আজকে মানুষ সোজা হয়ে চলতে পারছে। তাহলে মানুষ কি প্রথম থেকেই সোজা হয়ে চলতো? মানুষ বেঁকে চলতো। তাহলে বিবর্তন হতে হতে আজকে কিন্তু মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে চলছে। মানুষের আগে লেজ ছিল, সে লেজ কি আর বর্তমানে রয়েছে? না, বর্তমানে আর লেজ নেই। মানে বিবর্তন হতে হতে আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি, আমরা কিন্তু একটা প্রকৃত মানুষ, যারা দীর্ঘদিন ধরে বিবর্তিত হতে হতে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। সেরকমই আমরা যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়ব, সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা কিন্তু আজকেই গড়ে ওঠেনি। এটা বহুদিন ধরে আলোচনা চলছে। বিবর্তন হয়েছে, অনেক বিষয় সংযোজন হয়েছে, অনেক বিষয় বিয়োজিত হয়েছে। তাহলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1, তোমাদের প্রথম দুটি পাঠ আলোচনা হয়েছে। এই প্রথম অধ্যায় থেকে আজকে আমরা যে পাঠটি আলোচনা করব, সেটা হচ্ছে পার্ট 3। এই পার্ট 3 জন্য আমরা আলোচনা করব কি? রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন মানে নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি আজকেই হঠাৎ করে গড়ে ওঠেনি। এটা বহুকাল পূর্ব থেকে একটু একটু সংযোজন হতে হতে, বিয়োজিত হতে হতে, আলোচনার মধ্য দিয়ে আজকে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। এর জন্য আমাদের চলে যেতে হবে গ্রিস দেশে। আজ থেকে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ যে সময়, সেই সময়ে গ্রিস দেশের দুইজন রাষ্ট্র দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় রাজনীতি সম্পর্কে আলোচনা শুরু করেছিলেন। সেই দুজন রাষ্ট্র দার্শনিক কে কে? প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল। দার্শনিক প্লেটো সেই সময় রাষ্ট্র, আইন, রাজনীতি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলেন। এরকম আলোচনা করার জন্য প্লেটোর অনেকগুলো বই ছিল। সেই বইগুলোর মধ্যে একটি বই হচ্ছে গ্রন্থ, রিপাবলিক। আরেকটি বই স্টেটম্যান। আরেকটি গুরুত্বপূর্ণ বই ছিল লস। এগুলো সবই প্লেটোর লেখা বই। এই বইতে তিনি রাজনীতি, রাষ্ট্র, আইন এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তারই দেখা দেখি তারই শিষ্য অ্যারিস্টটল, তিনি একটা বই লিখেছিলেন। বইটির নাম কি আমরা সবাই জানি, আগের পাঠে পড়েছিলাম, পলিটিক্স। সেই বইয়ে তিনি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে রাজনীতির ভিত্তি গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম, মানে অ্যারিস্টটল, তিনি কিন্তু প্রথম রাজনীতি এবং নীতিশাস্ত্র যে বিষয় দুটো আলাদা, সেটাকে পার্থক্য করতে সচেষ্ট হয়েছিলেন। এবং তিনি কোনো ঘটনা যখন ঘটছে, সেই ঘটনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে বলেছিলেন। তাহলে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ কোন ক্ষেত্রে করা হয়? এটা কিন্তু আমরা দেখেছি বিজ্ঞান বিষয়ক যে বইগুলো, সাবজেক্টগুলো রয়েছে, সেখানে পর্যবেক্ষণ করা হয় এবং সেগুলো বিশ্লেষণ করা হয়। তাহলে অ্যারিস্টটল প্রথম থেকেই কিন্তু এই রাজনীতি যে বিষয়টাকে, এটাকে একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে চালাতে চেয়েছিলেন। এই কারণে একজন দার্শনিক ম্যাক্সিম অ্যারিস্টটলকে রাজনীতি বিজ্ঞানী বলে আখ্যা দিয়েছিলেন। তাহলে দেখো, প্রথম থেকেই কিন্তু গ্রিস দেশ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার যে সমস্ত বিষয়গুলো, সেগুলো টুকরো টুকরো করে আলোচনা হতে শুরু করেছে। কোথায়? গ্রিস দেশে। ঠিক গ্রিস দেশে যখন ওই সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, সেই সময় আমাদের ভারতবর্ষেও এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা দেখতে পাই ঋগ্বেদে, আমাদের যে বেদ রয়েছে, সেই বেদের, ঋগ্বেদে শাসন, জাতিপ্রথা, রাষ্ট্র ব্যবস্থা, রায়তন্ত্র, সার্বভৌমত্ব, গণতন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। এমনকি আমাদের যে ভারতবর্ষের গ্রন্থ মহাভারত, সেই মহাভারতে রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রনীতি, রাজনীতির প্রয়োজনীয়তা, প্রজার প্রতি রাজার কর্তব্য, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা হতে শুরু করেছে। গৌতম বুদ্ধের যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মে সামাজিক চুক্তি মতবাদ বিষয়েও আলোচনা শুরু হয়েছে। আমরা সামাজিক চুক্তি মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের চ্যাপ্টারে। আবার একটা বিষয়, আমরা নামটা জানি কৌটিল্য, যাকে আমরা অনেকেই চাণক্য হিসাবে চিনি। তার একটা বই, বইটির নাম অর্থশাস্ত্র। এই বইয়ে তিনি রাজার যোগ্যতা,
যুদ্ধের কৌশল, একটি রাজা অপর রাজাকে যুদ্ধে হারাবে কিভাবে, একটি রাজা দেশ চালাবে কি করে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হতে শুরু করেছে। তাহলে কোথায়? কৌটিল্যের অর্থশাস্ত্রে। তাহলে বর্তমানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজ থেকে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে আলোচিত হয়ে আসছে। যখন গ্রিস দেশ, ভারত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, ঠিক তার পরবর্তীকালীন সময়ে রোমান চিন্তাবিদগণ তারাও কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা আগ্রহ প্রকাশ করেছে। একটা বিষয় জেনে রাখবে, গ্রিস সেই সময় কিন্তু নগরাষ্ট্রে বিভক্ত ছিল, মানে ছোট ছোট নগরাষ্ট্রে বিভক্ত ছিল। একটি নগরাষ্ট্রের সঙ্গে আরেকটি নগরাষ্ট্রের কোনোভাবেই মিল ছিল না। এরই সুযোগ গ্রহণ করেছিল কে? রোম। রোম কি করেছিল? যে কোনো সময় যে কোনো ভাবে গ্রিসকে আক্রমণ করছে। আক্রমণ করার ফলে গ্রিস দেশের যে চিন্তা ভাবনা, গ্রিস দেশের যে ব্যবস্থাটা, সেটাকে পুরো একবারে ধ্বংস করে দিয়েছিল। 146 খ্রিস্টপূর্বাব্দে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম কি? কোরিয়েন্তের যুদ্ধ। এই যুদ্ধের ফলে রোমের কাছে গ্রিসরা সম্পূর্ণভাবে পরাজিত হয়। পরাজিত হওয়ার ফলে গ্রিসের যে চিন্তাধারা, সেগুলো কিন্তু আর রোমানরা গ্রহণ করছে না। রোমানরা এই সময় থেকে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা তৈরি করার চেষ্টা করছে। এই সময় রোমের দুজন রাষ্ট্র দার্শনিক ছিলেন। সেই দুজন দার্শনিকের নাম হচ্ছে কি? পলিবিয়াস। এর সঙ্গে আরেকজন দার্শনিক ছিলেন সিসেরো। এই দুজন রাষ্ট্র দার্শনিক রোমে মিশ্র অর্থব্যবস্থা, ক্ষমতার ভারসাম্যের নীতি, সার্বজনীন নাগরিকত্বের ধারণা গড়ে তুলতে শুরু করেছিলেন। এই যে বিষয়গুলো, সার্বজনীন নাগরিকত্ব, ক্ষমতার ভারসাম্যের নীতি, মিশ্র অর্থব্যবস্থা, এগুলো কিন্তু সবই আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি বা পড়ব। তাহলে দেখো, আমরা রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত বিষয়গুলো পড়ছি, আলোচনা করছি, সেটা কিন্তু আজকে ধারণা নয়, সেটা কিন্তু বহুকাল পুরানো ধারণা। তাহলে এইভাবে রোমান চিন্তাবিদগণ আস্তে আস্তে করে অনেক বিষয় উৎপত্তি করেছে, সৃষ্টি করেছে, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানে আজকাল পড়ছি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত বিষয়গুলো পড়ছি, সেগুলো কিন্তু আজকে নয়, বিবর্তন হতে হতে আস্তে আস্তে করে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা চলে আসি মধ্যযুগের আলোচনাতে। মধ্যযুগে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি বিবর্তিত হয়েছিল। মধ্যযুগটাকে অনেকে দেখবে অন্ধকারময় যুগ বলে থাকেন। কারণ কি? কারণটা হচ্ছে এটাই, ওই সময় ধর্মের বাড়বাড়ন্তটা এমন বেড়ে গিয়েছিল, যেখানে মানুষ ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়কে দেখতে চায়নি, মানে দেখতে দেওয়া হয়নি। বৃষ্টি হচ্ছে, ঈশ্বর করাচ্ছেন; খরা হচ্ছে, ঈশ্বর করাচ্ছেন; বন্যা হচ্ছে, ঈশ্বর করাচ্ছেন। তাহলে মানুষ কোনোভাবেই ঈশ্বর ব্যতীত অন্য কোনো বিষয় ভাবতে পারেনি, ভাবতে দেওয়া হয়নি। কারা ভাবতে দেয়নি? ধর্মগুরু যারা ছিলেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য অগাস্টাইন। তিনি যে বিষয়গুলো আলোচনা করেছিলেন, সেই আলোচনার মূল বিষয়গুলো ছিল কি? ধর্ম, ধর্মকেন্দ্রিক আলোচনা করতেন। কিন্তু তার ঠিক পরবর্তীকালীন সময়, মানে মধ্যযুগেই একটু শেষের দিকে, দুজন রাষ্ট্র দার্শনিকের উৎপত্তি হলো। সেই দুজন রাষ্ট্র দার্শনিক হচ্ছেন কে কে? অ্যাকুইনাস, মানে তাকে টমাস অ্যাকুইনাস বলা হয়, ও আরেকজন ছিলেন মার্সেলীয়। এই দুজন দার্শনিক মধ্যযুগীয় যে চিন্তা, সেই চিন্তা থেকে সরে এসে তারা বাস্তব আলোচনা শুরু করেছিলেন। এই সময় তারা রাষ্ট্র, আইন, সরকার, ন্যায় প্রভৃতি বিষয়গুলো আলোচনা করতে শুরু করে। এই যে বিষয়গুলো তারা আলোচনা করেছিলেন, সমস্ত বিষয়গুলো কিন্তু যুক্তিবাদী আলোচনা। মানে কোনো বিষয় যখন হচ্ছে, তার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেই কারণটা কোনোভাবেই অবাস্তব কারণ নয়। মানে মধ্যযুগে যে চিন্তাধারাটা শুরু হয়েছিল, সেই চিন্তাধারা থেকে সরে এসে টমাস অ্যাকুইনাস এবং মার্সেলীয় যুক্তিবাদী চিন্তা বিকাশ ঘটিয়েছিলেন। ঠিক এরপরেই শুরু হয় নবজাগরণ। নবজাগরণ বা তোমার যাকে বলে রেনেসা বা আলোর যুগ, এই নবজাগরণ শুরু হয়েছিল অনেক আগে থেকেই, কিন্তু ইউরোপে এর প্রভাবটা পড়তে শুরু করে 15-16 শতকের সময়কাল থেকে। নবজাগরণ, নতুন করে জেগে ওঠা। এই ইউরোপে যখন নবজাগরণ শুরু হয়, সেই সময় ইউরোপে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে, প্রচুর লেখালেখি শুরু হয়, মানে বিভিন্ন লেখক
তাদের গ্রন্থ প্রকাশ করতে শুরু করেন। এই সময় বিজ্ঞানের ব্যাপক অগ্রগতিও শুরু হয়। তাহলে শুধুমাত্র নবজাগরণ যে একদিক থেকেই হবে সেটা নয়, বিভিন্ন দিক থেকে নতুন করে জাগরণের সৃষ্টি হয়েছে। এই সময় যে সমস্ত রাষ্ট্র দার্শনিকগণ ছিলেন তার মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছে ম্যাকিয়াভেলি। তিনি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে দ্য প্রিন্স রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতি দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাহলে রাষ্ট্রচিন্তার দিক থেকে ম্যাকিয়াভেলি, বৈজ্ঞানিক চিন্তার দিক থেকে গ্যালিলিও। তিনি এই সময় টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন যে চাঁদের পৃষ্ঠ মসৃণ নয়, মানে চাঁদে পাহাড় আছে, পর্বত আছে, নালা আছে, খন্দ আছে। এমনকি তিনি আবিষ্কার করেছিলেন বৃহস্পতির 4টি উপগ্রহ। এই জন্য গ্যালিলিওকে তার মৃত্যুর আগে 7 বছর যে সময়কাল তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। শুধু গ্যালিলিও নয়, কোপারনিকাস তিনি বলেছিলেন পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো প্রদক্ষিণ করছে। তাহলে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা শুরু হয়েছে। ঠিক এই সময় আরেকজন রাষ্ট্র দার্শনিক টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থ প্রকাশ করেন। সেই লেভিয়াথান গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ এবং আধুনিক সার্বভৌমত্বের ধারণা প্রকাশ করেন। যেমন আমরা দেখলাম বৈজ্ঞানিক চিন্তাধারা, রাষ্ট্রীয় চিন্তাধারা, এরকম সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু প্রভাব দেখা দেয়। আমরা শেক্সপিয়ারকে চিনি। তিনি এই নবজাগরণের যুগে হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট এই সমস্ত বইগুলো উপহার দেন মানুষকে। তাহলে আমরা আলোচনা করছি কি? আমরা আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন পড়তে গিয়ে নবজাগরণ করছি, জানছি সেখানে বিজ্ঞান সাহিত্যের উন্নতি হচ্ছে, কিন্তু আমরা পড়ছি কি? রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এই নবজাগরণের সময় রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কে? ম্যাকিয়াভেলি। তিনি প্রথম রাজনীতির আলোচনাটা শুরু করেছিলেন মূল্যবোধ নিরপেক্ষ ভাবে, মানে রাজনীতির আলোচনার ক্ষেত্রে কোনো রকম নৈতিকতা থাকবে না, উচিত অনুচিত থাকবে না, ভালো মন্দ থাকবে না, মানে মূল্যমান নিরপেক্ষ আলোচনা করতে শুরু করেছিলেন। তিনি প্রথম মানুষের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য নিরূপণ করেছিলেন এবং এর সঙ্গে তিনি একটা ধারণা দেন। ধারণাটা কি? রাজনৈতিক মানুষ। অনেক সময় কোশ্চেন পড়ে, রাজনৈতিক মানুষ ধারণাটি কে দিয়েছিলেন? এটা হবে ম্যাকিয়াভেলি। এই জন্য ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয় এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে নবজাগরণের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ম্যাকিয়াভেলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই নবজাগরণের পরে ঠিক 16 থেকে 19 শতাব্দী পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন হতে থাকে। তাহলে এই সময়, মানে এই 16 থেকে 19 শতাব্দীর যে সময়কালটা, এই সময় রাষ্ট্রচিন্তার জগতে একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, রাষ্ট্র দার্শনিক বোদা, তিনি একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছিলেন। তত্ত্বটা কি? সার্বভৌমিকতা তত্ত্ব। সার্বভৌম মানেটা কি? সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে চরম ক্ষমতা। এই চরম ক্ষমতা ভোগ করে কে? রাষ্ট্র। এই বিষয়ে আমরা বিশদে আলোচনা করব পরের অধ্যায়ে, সেখানে বিষয়টি আছে। এই যে সার্বভৌমিকতা ধারণাটা দিয়েছিলেন বোদা, সেটাকে পরবর্তীকালে টমাস হবস, জন লক, রুসো এদের দ্বারা আরো পরিমার্জিত হয়ে ওঠে। কোন ধারণাটা? সার্বভৌমিকতার ধারণাটি। এই সময় একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আবিষ্কার হয়, সেটা কি? সামাজিক চুক্তি। সেই সামাজিক চুক্তি মতবাদের 3 জন তাত্ত্বিক ছিলেন, টমাস হব, জন লক এবং রুসো। এই 3 জন রাষ্ট্র দার্শনিক সার্বভৌমিকতা সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। টমাস হবস সার্বভৌমিকতা সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি? আইনগত সার্বভৌমিকতা, মানে রাজার আদেশই আইন, মানে রাজাই চরম ক্ষমতা অধিকারী। টমাস হবসের পরে জন লক সার্বভৌমিকতা ধারণাটিকে আরেকটু এগিয়ে নিয়ে যান। জন লক সার্বভৌমিকতা সম্পর্কে যে ধারণাটি দিয়েছিলেন সেটা হচ্ছে কি? রাজনৈতিক সার্বভৌমিকতা। বিষয়টি আলোচনা হবে, বলবো সেখানে, শুধু এখন জেনে রাখো। জন লক বলেছিলেন রাষ্ট্র এবং সরকার দুটো বিষয় কিন্তু ভিন্ন। আমরা এখানেই গুলিয়ে ফেলি। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না, বলা উচিত নয়, কারণ সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে বলতে পারি।
সেটা কিন্তু কোনোভাবেই রাষ্ট্রদ্রোহিতা হয় না। আমরা গুলিয়ে ফেলি রাষ্ট্র সরকার এক, কিন্তু রাষ্ট্র সরকার সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু বর্তমানে সরকার কি করছে, রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সরকারকে কিছু বলতে হবে, তখনই বলবে তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু আমরা জানলাম জন লক বলেছিলেন রাষ্ট্র এবং সরকার সম্পূর্ণ আলাদা। এই থেকেই রাজনৈতিক সার্বভৌমিকতা ধারণাটি আসে। এই লকের যে ধারণাটি, এটা কিন্তু আরেকটু এগিয়ে যায় রুশোর মধ্য দিয়ে। রুশো সার্বভৌমিকতা ধারণা দেন। সেই সার্বভৌমিকতার ধারণাটি হচ্ছে জনগণের সার্বভৌমিকতা, মানে জনগণের ইচ্ছাই শেষ কথা, জনগণের ইচ্ছাই প্রকৃত ইচ্ছা। তাহলে দেখো সার্বভৌমিকতার বিষয়টি কোথায় ছিল, কোথায় গিয়ে পৌঁছাল। টমাস হবস বলেছিলেন রাজা আদেশী আইন, কিন্তু রুশো বললেন কি জনগণই সার্বভৌমিকতার অধিকারী। তাহলে এইভাবে পরিবর্তন হচ্ছে, পরিমার্জিত হচ্ছে ধারণাগুলি। তাহলে এইভাবে সার্বভৌমিকতাটা আস্তে আস্তে করে পরিবর্তিত হচ্ছে, বিবর্তিত হয়েছে। এই সময়কালে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছিল, যেটা জন লকের হাত দিয়ে হয়েছিল। জন লক যেমন রাজনৈতিক সার্বভৌমিকতা ধারণা বিকশিত করেছিলেন, সেই রকম তিনি ব্যক্তির স্বাধীনতা, সীমাবদ্ধ শাসন ব্যবস্থা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, সম্পত্তির অধিকার, বিপ্লবের অধিকার, প্রাকৃতিক অধিকার ইত্যাদি বিষয়ক তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এই তত্ত্বগুলোকে একত্রিত করে আরেকটি নতুন তত্ত্বের সৃষ্টি হয়, যে তত্ত্বটির নাম উদারনীতিবাদ। তাহলে জন লকের হাত ধরে যেমন রাজনৈতিক সার্বভৌমিকতা এসেছে, তেমনি জন লকের হাত ধরে উদারনীতিবাদের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, যেমন অভিজ্ঞতাবাদী তত্ত্ব, হিতবাদী বা উপযোগিতাবাদী তত্ত্ব। অভিজ্ঞতাবাদী তত্ত্বটা কি? অভিজ্ঞতা অভিজ্ঞতা আমরা কোথা থেকে পাই? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চোখ, নাক, কান, জিভ, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু অভিজ্ঞতা নেই। মানে বিষয়টা হচ্ছে এটাই, আমরা শুধু চোখ বুঝে কোনো একটা বিষয়কে গ্রহণ করে নেব না, আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে বিষয়টিকে যাচাই করে গ্রহণ করব। এই তত্ত্বটি গড়ে উঠেছিল ওই সময়কালে 19 থেকে 16 শতাব্দীর মধ্যবর্তীকালীন সময়। এই সময় একটা বিষয় গড়ে উঠেছিল, সে বিষয়টার নাম কি বললাম? হিতবাদ। হিতবাদী তত্ত্বের প্রবক্তা ছিলেন বেনথাম। তিনি বলেছিলেন সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ, মানে সমাজে যত লোক আছে তাদের মধ্যে সর্বাধিক যে মানুষ রয়েছে তাদের কল্যাণ হচ্ছে সমাজের কল্যাণ। তাহলে এখানে একটা বিষয় বলি, সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ। কোনো কাজ নিজে থেকেই ভালো বা মন্দ নয়, কোনো কাজ তখনই ভালো মন্দ এই বিষয়টি হয়ে দাঁড়ায় সেই কাজের ফলাফলের উপর। যদি ফল ভালো হয় তাহলে সে কাজ ভালো, আর যদি ফল খারাপ হয় তাহলে সে কাজটি মন্দ। এইখানেই বিরোধিতা করেছিলেন জন স্টুয়ার্ট মিল। মানে হিতবাদী যে তত্ত্বটা প্রকাশ করেছিলেন বেনথাম, সেই বেনথামের তত্ত্বের বিরোধিতা করেছিলেন জন স্টুয়ার্ট মিল। এই জন্য জন স্টুয়ার্ট মিলকে হিতবাদের সংশোধনকারী বলা হয়ে থাকে। তাহলে কি বললাম? জন স্টুয়ার্ট মিল তিনি বেনথামের এই তত্ত্বটিকে মেনে নিতে পারেননি। বেনথাম কি তত্ত্ব দিয়েছিলেন? সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ। তাহলে সর্বাধিক মানুষ মানে সব মানুষ নয় কিন্তু, এইখানেই প্রশ্ন জন স্টুয়ার্ট মিলের। এই জন্য জন স্টুয়ার্ট মিলকে সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রবক্তা বলা হয়ে থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে সময়কালটা, এই সময়কালে আরেকজন তাত্ত্বিক ছিলেন, তাত্ত্বিকটার নাম হচ্ছে স্পেন্সার, হারবার্ট স্পেন্সার। তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, তত্ত্বটার নাম হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব। এই যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটা তোমরা কিন্তু সকলেই জানো, জীবন বিজ্ঞানে পড়েছো। যার যোগ্যতা আছে সেই একমাত্র বেঁচে থাকতে পারবে। তাহলে এই তত্ত্বগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বিবর্তিত হতে শুরু করেছিল, বিবর্তিত হচ্ছিল। তাহলে এরপরে আমরা আসি 19 থেকে 20 শতকের শেষ পর্যন্ত যে সময়কালটা, সেই সময়কালে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান বিবর্তিত হয়েছিল। এই সময়কালে রাষ্ট্রবিজ্ঞান যেটা বিবর্তিত হয়েছিল সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টি ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নাম, নামটা কি? ফ্রান্সিস স্লাইবার। ফ্রান্সে সেই সময় যুদ্ধ চলছিল। সেই যুদ্ধের কারণে তিনি ফ্রান্স থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের যে বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর পদে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি সেখানে বসে একটি বই লিখেছিলেন। বইটার নাম কি? সিভিল লিবার্টি।
অ্যান্ড সেলফ গভর্নমেন্ট। এই বইটি তিনি লিখেছিলেন। তিনি এই বইতে স্বতন্ত্র বা আলাদা বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ ঘটিয়েছিলেন। আগে দার্শনিকরা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতেন, কিন্তু এই সময়কাল থেকে তথ্য ও ঐতিহাসিক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিজ্ঞান ভিত্তিক আলোচনার শুরু হয়। এখনো পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো চার দেওয়ালের মধ্যে হয়েছে। মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পদ্ধতিটা ছিল অবরোহী পদ্ধতি। অবরোহী, আরোহী দুটো পদ্ধতি কিন্তু আলাদা। বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো। আরোহী, অবরোহী। আরোহী পদ্ধতি হচ্ছে উদাহরণ থেকে সংজ্ঞাতে যাওয়া, আর অবরোহী হচ্ছে সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া। কোনটা তোমাদের পছন্দ? আগে উদাহরণ দেওয়া হবে, তারপর আমরা সংজ্ঞাতে যাব। এই বিষয়টা পছন্দের। এখন সেই শিক্ষানীতিই কিন্তু চলছে, সেই বিষয় আমরা পড়ছি। এখন বইগুলো দেখবে, যারা ছোট ছোট ক্লাসে পড়ছে তাদের বইয়ে প্রথমে উদাহরণ দেওয়া আছে। উদাহরণ দেওয়ার পরে তারপরে কোশ্চেন তৈরি করে দেওয়া আছে। তাহলে অবরোহী পদ্ধতি, আগে যে আলোচনাগুলো হতো রাষ্ট্রবিজ্ঞানের, সেই আলোচনাগুলো অবরোহী পদ্ধতি। কিন্তু এখন যে আলোচনাটা চলছে, আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। মানে উদাহরণ দেখব, দেখার পর আমরা সূত্রে যাব, সংজ্ঞাতে যাব। তাহলে আগে করার যে গবেষণা পদ্ধতি, সেই গবেষণা পদ্ধতি ছিল অবরোহী পদ্ধতি। ঠিক এই সময় আমেরিকা যুক্তরাষ্ট্রতে আরেকজন রাষ্ট্র দার্শনিক জেমস ব্রাইস, তিনি তার আমেরিকান কমনওয়েলথ গ্রন্থে অবরোহী পদ্ধতির পদ্ধতি আরোহী পদ্ধতিকে গ্রহণ করার কথা বলেছিলেন। তাহলে আর চার দেওয়ালের মধ্যে আলোচনা হবে না। আমরা যে উদাহরণটা পাবো, সেই উদাহরণটা থেকে আমরা তথ্যের দিকে অগ্রসর হব। এইভাবে আস্তে আস্তে করে 19 থেকে 20 শতকের মধ্যবর্তী আলোচনাগুলো হয়ে থাকে। মানে এইভাবে জেমস ব্রাইস, ফ্রান্সিস লাইবার, তাদের আলোচনার মধ্য দিয়ে। তাহলে এখানে একটা বিষয় বুঝলাম কি, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। ঠিক এই সময় 1903 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রতে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা হয়, যে সংঘটির মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের পথটাকে আরো বাড়িয়ে দেয়, মানে তার আলোচনা ক্ষেত্রটাকে আরো বাড়িয়ে তোলে। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ দিকটার নাম কি, আচরণবাদ। 20 শতকের 20 দশকে দৃষ্টবাদী আন্দোলন শুরু হয়। দৃষ্টবাদী বিষয়টা কি? দৃষ্টবাদ বলতে আমি যেটা দেখছি, দেখে বিশ্বাস করছি, মানে কোনো কিছু আমি কল্পনার বশে গ্রহণ করছি না। তাহলে দৃষ্টবাদের আলোচনা বা আন্দোলন শুরু হয়েছিল কোন সময় থেকে? 20 শতকের 20-এর দশক থেকে। এই দৃষ্টবাদের মধ্য দিয়ে দুটি পদ্ধতি গড়ে ওঠে। সে পদ্ধতিগুলো কি কি? অভিজ্ঞতাবাদী পদ্ধতি এবং পরিসংখ্যানমূলক পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা কোথায় গ্রহণ করি, কোথায় প্রয়োগ করি? বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করি। যেহেতু এই সমস্ত বিষয়গুলো বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ হয় এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছি, প্রয়োগ করছি, তাহলে সেই সময় থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয়, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এই 20 শতকের 20-এর দশকে, মানে সালটা তোমাদের বললে তোমাদের হয়তো মনে থাকবে, 1923 সালে সমাজ বিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয়। এই পর্ষদ গঠিত হওয়ার পর অর্থনীতি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক স্তরে উন্নতি করা হয়। তাহলে অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুরু হচ্ছে আস্তে আস্তে। কারণ বিজ্ঞানে যেমন পরিসংখ্যান, অভিজ্ঞতা ইত্যাদি কাজে লাগে, সেরকম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেও আস্তে আস্তে এই সমস্ত বিষয়গুলো কাজে লাগছে। ঠিক এই সময় রাষ্ট্রবিজ্ঞানের কিছু রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের পুরানো ধারণাকে সমালোচনা করে একটি নতুন আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনটার নাম হচ্ছে আচরণবাদী আন্দোলন। আচরণবাদী আন্দোলনটা বা বিষয়টা কি? আচরণ কারা করে? আমরা কাদের আচরণ দেখতে পাই? ব্যক্তির আচরণ, মানুষের আচরণ, একটা পশুর আচরণ দেখতে পাই। সেই সমস্ত আচরণগুলো যখন আমরা রাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাবো, রাজনৈতিক দল কিভাবে কি আচরণ করছে, সরকার কেমন আচরণ করছে, রাষ্ট্র কেমন আচরণ করছে, যখন এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, তখনই গড়ে উঠছে কি, আচরণবাদী আন্দোলন। এক্ষেত্রে কয়েকজন উল্লেখযোগ্য তাত্ত্বিক ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রবার্ট ডাল, তিনি এই আন্দোলনকে প্রতিবাদী আন্দোলন বলেছেন। আবার কেউ কেউ এই আচরণবাদী আন্দোলনকে তাত্ত্বিক আন্দোলন বলেছেন। তাত্ত্বিক আন্দোলন কে বলেছেন? ডেভিড ইস্টন। তাহলে রবার্ট ডাল, ডেভিড ইস্টন, চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক পিতা বলা হয়। তাহলে চার্লস মেরিয়াম, ভিও কি, ভি ও কি, এটা রাষ্ট্র দার্শনিক একজন কিন্তু। ট্রুম্যান, সাইমন, অ্যালমন্ড, এরা সবাই
আচরণবাদী তাত্ত্বিক। তাহলে এটা গেল রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের আচরণবাদী তত্ত্বের আলোচনা। এর পরের যে আলোচনাটা রয়েছে সেটা কি? উত্তর আচরণবাদী আন্দোলন। উত্তর আচরণবাদ আন্দোলন। তাহলে আমরা জেনেছিলাম কি 20 দশক থেকে আচরণবাদের আলোচনা শুরু হয়েছিল, কিন্তু ঠিক তার কিছুদিন পরে 60 দশকের সময়কাল থেকে আচরণবাদ তার অস্তিত্ব বিলোপ করতে শুরু করে এবং তার স্থানে জায়গা নেয় উত্তর আচরণবাদ। এই সময়কালে কিছু তরুণ রাষ্ট্র দার্শনিক তারা আচরণবাদের তীব্র বিরোধিতা করে। বিরোধিতাটা কেন করেছিল? আচরণবাদ মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা করতে আগ্রহী, মানে যেখানে নীতি নৈতিকতা নেই, যেখানে উচিত অনুচিত নেই, ভালো মন্দ নেই, সেই আলোচনায় কিন্তু উত্তর আচরণবাদীরা থাকতে চায় না। তারা তাদের আলোচনার ক্ষেত্রে মূল্যবোধকে ফিরিয়ে আনতে চায় এবং তারা ফিরিয়ে এনেছিল। এই জন্য উত্তর আচরণবাদীরা আচরণবাদের সমালোচনা করেছে। এমনকি তারা বলেছেন আচরণবাদীরা বিভিন্ন উদাহরণ গ্রহণ করেছে, বিভিন্ন কাঠামো সম্পর্কে আলোচনা করেছে, ডাটা কালেকশন করেছে, কিন্তু ওই সমাজে যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটা কিন্তু কোনোভাবেই আচরণবাদীরা আলোচনা করেনি। এই দিক থেকে উত্তর আচরণবাদীরা আচরণবাদের সমালোচনা করেছে। এমনকি আচরণবাদীরা তাদের আলোচনায় মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা করার ফলে তাদের আলোচনাটাকে একটা রক্ষণশীল আলোচনাতে পরিণত করেছে, যেটা কিন্তু উত্তর আচরণবাদীরা কোনোভাবেই চায়নি। তাহলে এই উত্তর আচরণবাদী তত্ত্বের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছেন কে? ডেভিড স্টোন, উত্তর আচরণবাদী তত্ত্বের প্রবক্তা। তাহলে এইভাবে দীর্ঘ পথ অতিক্রম করে রাষ্ট্রবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছে। তাহলে আমরা বিষয়টা দেখলাম, পড়লাম, জানলাম। আমরা আলোচনা করতে করতে একটা বিষয় আলোচনা করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, উদারনীতিবাদ। আমরা উদারনীতিবাদ যদি আলোচনা করি, তার সঙ্গে তার একটা বিরোধী মতবাদ অবশ্যই আলোচনা করতে হয়। সেই তত্ত্বটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে সেই তত্ত্বটাকে অবশ্যই পড়তে হবে। মানে উদারনীতিবাদের একটি বিপরীত মতবাদ হচ্ছে মার্ক্সবাদী মতবাদ। আবার মার্ক্সবাদের বিপরীত একটি মতবাদ হচ্ছে উদারনীতিবাদ। উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়, অবাধ বাণিজ্য নীতির কথা বলা হয়, সেখানে পুঁজিবাদের কথা বলা হয়। কিন্তু এদিকে মার্ক্সবাদ সম্পূর্ণ একটা বিপরীত আলোচনা করেছে। মার্ক্সবাদীরা রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করতে গিয়ে রাষ্ট্র যে ধারণাটি সেটাকে অর্থনীতির পরিপ্রেক্ষিতে আলোচনা করেছেন। অর্থ ছাড়া কোনোভাবেই কোনো সমাজ চলতে পারে না। মার্ক্সবাদীরা এই সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছিলেন। আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সময়তান্ত্রিক সমাজ। এই সমাজগুলোতে শুধুমাত্র আদিম সাম্যবাদী সমাজ ছাড়া আর বাকি যে সমাজগুলো রয়েছে সেই সমাজে শ্রেণীর অবস্থান অবশ্যই রয়েছে। দাস সমাজে দাস মালিক ও দাস, সামন্ততান্ত্রিক সমাজে সামন্তপ্রভু এবং ভূমিদাস রয়েছে, মানে শ্রেণী, বিপরীত দুটি শ্রেণী রয়েছে। আবার পুঁজিবাদী সমাজে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী রয়েছে। ভালো করে একটু লক্ষ্য রাখবে, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ এবং পুঁজিবাদী যে সমাজ, সেই সমাজে দাস মালিক, সামন্তপ্রভু, পুঁজিপতি শ্রেণী এরা শ্রেণী শোষণকে অব্যাহত রাখার জন্য, শ্রেণী শোষণ যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে সেই জন্য এরা রাষ্ট্রকে হাতিয়ারে পরিণত করেছে। এরকম আরো একটি স্তর দেখা যায়, মানে পুঁজিবাদী সমাজের পরবর্তীকালীন একটি সমাজ, সেই সমাজটির নাম হচ্ছে সময়তান্ত্রিক সমাজ। এই সমাজেও শ্রেণী রয়েছে। সেই শ্রেণীটার নাম কি? সর্বহারা শ্রেণী। একমাত্র শ্রেণীহীন সমাজ হচ্ছে সাম্যবাদী সমাজ বা আদিম সাম্যবাদী সমাজ। এই সমাজে কোনো রকম কোনো শ্রেণী থাকে না। এইখানে পুঁজিপতি শ্রেণী সবসময় শ্রমিক শ্রেণীকে প্রধানত করে, তাদেরকে শোষণ করে, শোষণ করার জন্য রাষ্ট্র নামক হাতিয়ারটি ব্যবহার করে। এতগুলো যে সমাজ আমরা পড়ে এলাম, আমরা যে সমাজের স্তরগুলো দেখে এলাম, সেই সমাজের প্রথম স্তরে কে ছিল? আদিম সাম্যবাদী সমাজ। এই আদিম সাম্যবাদী সমাজে কোনো মানুষের মধ্যে কোনো মানুষের ভেদাভেদ ছিল না। ভেদাভেদটা কোন অর্থে এখানে প্রয়োগ করা হচ্ছে? অর্থনৈতিক দিক থেকে। অর্থ, টাকা। যখন আস্তে আস্তে করে সাম্যবাদী সমাজে এক পক্ষের কাছে টাকা, অর্থ জমতে শুরু করলো, সেই সময় একটা নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টি হলো। সেই সমাজ ব্যবস্থাটির নাম কি? দাস সমাজ। যাদের কাছে পুঁজি আসতে শুরু করলো, যারা পুঁজির মালিক হতে শুরু করলো, তারা সমাজের যে অন্য শ্রেণী রয়েছে, দরিদ্র শ্রেণী রয়েছে,
তাদেরকে শোষণ করতে শুরু করলো, শোষণ করলো। তাহলে ওই সমাজে দাস মালিক হচ্ছে শোষণকারী, এবং দাস যারা তারা শোষিত, নিপীড়িত, অত্যাচারিত। যখনই দাসরা অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে, তারা কি করছে? দাস মালিকের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করছে, বিদ্রোহ করছে। তখন দাস মালিকরা কি করছে? নিজেদের চরিত্রটাকে একটু বদলে নিচ্ছে, বদলে তারা কি হয়েছে? সামন্ত। তাহলে নতুন একটি সমাজের সৃষ্টি হলো। কি সমাজ? সামন্ততান্ত্রিক সমাজ। সেই সমাজেও একই রকম ব্যবস্থা, সামন্ত প্রভু এবং ভূমিদাস। সামন্ত প্রভুরা ভূমিদাসের উপর অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন করতে শুরু করে, শোষণ করলো। যখন সেই অত্যাচার ভূমিদাসরা সহ্য করতে পারলো না, তখন সেই আবার বিদ্রোহ, বিপ্লব শুরু করলো। কাদের বিরুদ্ধে? সামন্ত শ্রেণীর বিরুদ্ধে। তখন সামন্ত শ্রেণী আবার নতুন করে একটা নিজের রূপ ধারণ করলো। সেই রূপটার নাম হচ্ছে কি? পুঁজিপতি শ্রেণী। সেই পুঁজিবাদী সমাজ, সেই পুঁজিবাদী সমাজে দুটি শ্রেণী রয়েছে, পুঁজিপতি শ্রেণী এবং হচ্ছে শ্রমিক শ্রেণী। সেই পুঁজিপতি সমাজে শ্রমিক শ্রেণী সমাজের কিন্তু বৃহত্তর অংশ, কিন্তু পুঁজিপতি যারা তারা কিন্তু কম, সংখ্যায় অনেক কম। কিন্তু তারা কি করছে? শ্রমিকদের উপর অত্যাচার করতে, এই রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে, এই শোষণ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে রাষ্ট্র নামক যন্ত্রের ব্যবহার করছে। রাষ্ট্র তার যন্ত্র প্রয়োগ করছে। কি কি যন্ত্র? পুলিশ, প্রশাসন, আদালত, মিলিটারি ইত্যাদি ইত্যাদি বিষয়। তাহলে এখান থেকে আরেকটা ধারণা আসছে। ধারণাটা কি? উপরিকাঠামো। তাহলে সমাজের ভিত্তি হচ্ছে অর্থ, এবং তার উপরিকাঠামো কি? পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, আদালত, ধর্ম, রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়। ঠিক আছে, তাহলে এগুলোই টোটাল সবকিছু মিলেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। তাহলে রাষ্ট্রবিজ্ঞান এইভাবেই আস্তে আস্তে করে বিবর্তিত হয়েছে, বিবর্তিত হয়ে আজকে এই জায়গাতে উপস্থিত হয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আজকে এত বড় একটা বিষয়ে পরিণত হয়েছে, শাস্ত্রে পরিণত হয়েছে, সে কিন্তু নিজের আর জায়গা ধরে রাখতে পারছে না। সেই জন্য দেখবে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পড়ানো হয়, অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়। তাহলে এগুলো রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সেগুলোকে আস্তে আস্তে করে আলাদা আলাদা বিষয়ে পরিণত করা হচ্ছে। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। আলোচনাগুলো যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক করে দেওয়া যাবে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।